কি অবস্থা সবার? তো আজকে আমরা নতুন আরেকটা লেকচার শুরু করতে যাচ্ছি। আমরা লাস্ট লেকচারে ইলেকট্রনিক্স এর যে ট্রানজিস্টরের পার্টটা ছিল সেটার যে সকল থিওরি এবং ম্যাথ যা যা তোমার প্রবলেম সলভ করার জন্য লাগবে সেগুলো শিখছি। তো আজকের এই সেকেন্ড লেকচারটাতে আমরা যে বাকি পার্টগুলো ছিল অর্থাৎ লজিক গেট বা ডায়োড সংক্রান্ত যা যা আলোচনা সেগুলো আজকের এই লেকচারটাতে করব। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটু দেখে নিব ওভারভিউ যে আজকে আমরা কি কি টপিক কভার করতেছি এবং তারপর আমরা একটা একটা করে টপিকের ভেতরে ঢুকতে থাকবো। ওকে, সো প্রথমেই জাস্ট একটু টপিক আলোচনা। শুরুতে যেটা বলতেছিলাম যে আমাদের আজকের লেকচারে যে টপিকগুলো আছে তার মধ্যে প্রথমে আছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। এই জিনিস আইসিটি টপিকের মধ্যে, ইভেন লজিক গেট রিলেটেড যা যা ব্যাপার স্যাপার আছে সেগুলো আইসিটি টপিকের মধ্যেই রিলেটেড। আইসিটিতে আমরা এগুলো পড়ি, বাট তার মানে এই না যে আমি তোমাদেরকে বলবো যে আইসিটিতে তো পড়ছোই আর পড়ার দরকার কি, শিখাই দিব। তো এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না, বাট গুরুত্ব যদি দেখো প্রত্যেকটা টপিকে। আর বিবিধের মধ্যে অ্যাকচুয়ালি ডায়োড আছে, তো এটা একটু মনে রাখতে পারো যে এই বিবিধ টপিক যেটা বলতেছি এটার মধ্যে ডায়োড ইনক্লুডেড। ঠিক আছে, তো ডায়োড থেকে খুব বেশি প্রশ্ন আসলে প্রিভিয়াস ইয়ার গুলাতে আসে নাই। স্টিল আমরা একটু প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো অবশ্যই দেখবো। তো যেটা বলতেছিলাম, এটা ডায়োড আছে, লজিক গেট আর ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। দেখো কোনোটা থেকেই খুব বেশি প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার গুলাতে আসে নাই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যেটা শুরু করবো ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর। কুয়েটে 15-16 সালে একটা মাত্র কোশ্চেন আসছিল এবং এই টপিক গুলা কিন্তু অ্যাডও করছে 2013-14 সালের বই থেকে। অর্থাৎ যারা এইচএসসি দিছে, মানে আমার ব্যাচ অ্যাকচুয়ালি, তো যারা এইচএসসি দিছে 2015 সালে এবং ভর্তি পরীক্ষায় তোমার অ্যাপিয়ার করছে হলো 2015-16 সাল থেকেই। সো বেসিক্যালি ওই সময়েই প্রথমবার হইলো এখান থেকে একটা প্রশ্ন আসছিল, আর কিন্তু তেমন কিছু আসে নাই। আমার যতদূর মনে পড়ে আমাদের ডিইউ এক্সামে এরকম একটা কনভার্সনের প্রবলেম ছিল ফিজিক্সের পার্টটাতে, বাইনারি টু ডেসিমাল আর বাইনারি থেকে বাইনারি ভাগ এরকম কিছু একটা ছিল, খুবই সিম্পল প্রবলেম। সো বেসিকটা যদি বুঝো তোমার আসলে ওই সব অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা শুরুতে জাস্ট একটা খুবই রাফ আইডিয়া জানতে চাইতেছি। দুই ধরনের কনভার্সন, আমরা 4 ধরনের নাম্বার সিস্টেম জানি। কি কি নাম্বার সিস্টেম আছে, মানে আমরা এই 4টা বেইজের নাম্বার সিস্টেম নিয়ে কথাবার্তা বলি। কি কি? প্রথমটা হলো ডেসিমাল, আমরা রেগুলার ইউজ করি বেস 10, রাইট? ডেসিমালের বেস হলো 10। দেন আমরা যাই বাইনারি, বাইনারি নাম্বার সিস্টেমে বেস হইলো গিয়ে 2। আর এরপর আসে অক্টাল নাম্বার সিস্টেম। সো অক্টাল সিস্টেমে বেস হইলো 8। আর আরেকটা আছে হেক্সা, হেক্সাডেসিমাল। সো হেক্সাডেসিমালে হইলো গিয়ে 16। সো এই আমার 4 ধরনের নাম্বার সিস্টেম। আমরা মোস্টলি সবকিছুতে ইউজ করি কোনটা বলতো? ডেসিমাল নাম্বার সিস্টেম। বাট বাইনারি, কম্পিউটারে সবকিছু বাইনারি দিয়ে হয়। অক্টাল হেক্সাডেসিমাল এগুলোও কিন্তু তোমার বিভিন্ন জায়গায় ইউজ করা হয়ে থাকে। তো যাই হোক, এই 4টা যে তোমার নাম্বার সিস্টেম আছে বা 4টা বেইজ আছে, এই 4টা বেইজের মধ্যে তোমার একটা থেকে আরেকটা কনভার্সন খুব বেশি জরুরি। বাট আমরা এগুলাকে জাস্ট দুইটা মোটা দাগে গ্রুপে যদি ভাগ করতে পারি তাইলে আমার আসলে আর আলাদা করে সবগুলোর জন্য প্যারা নিতে হয় না। তো আমাদের গ্রুপটা হবে এরকম যে তোমার বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল এদেরকে একটা গ্রুপ বলবো, আর আরেকটা হলো ডেসিমাল, সে একলা একটা গ্রুপ। কারণ আমরা মোস্টলি সবকিছুতে ডেসিমাল ডেসিমালের ক্যালকুলেশন করে অভ্যস্ত। সো আমি ডেসিমাল থেকে এগুলাতে যাওয়া শিখবো এবং এই সবগুলা থেকে ডেসিমালে আসা শিখবো। এই প্রসেসগুলা কমন, মানে তুমি ডেসিমাল থেকে বাইনারিতে যে প্রসেসে যাবা, ডেসিমাল থেকে অক্টালে সেম প্রসেসে যাবা, এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমালেও তুমি কিন্তু সেম প্রসেসেই যাবা। যখন রিটার্ন করতেছো হেক্সা থেকে তুমি ডেসিমালে ব্যাক করতে যে প্রসেস খাটাবা, তুমি কিন্তু অক্টাল থেকে ডেসিমালে ব্যাক করতেও সেম প্রসেস খাটাবা, বাইনারি থেকে ডেসিমালে তোমার একটা তোমার চেঞ্জ করার কিন্তু প্রসেসটাও এক্স্যাক্টলি সেম। সো এর মধ্যে আমরা এখন তাহলে দেখতে চাচ্ছি ডেসিমাল থেকে এই সবগুলা প্রসেসের মধ্যে ঠিক কিভাবে কনভার্ট করতে পারো। তো কিভাবে করা যেতে পারে? জিনিসটা সহজ হয়ে যায় বাইনারির জন্য, বাট আমরা ইন জেনারেল 3টা প্রসেসের জন্যই বলতে চাচ্ছি। পার্টটা হলো দুই ভাবে, যে দশমিক ছাড়া যদি সংখ্যা হয় তাইলে করা অনেক সহজ, আর দশমিক সহ যদি হয় মানে দশমিকের পরে কিছু ভগ্নাংশযুক্ত সংখ্যাও যদি থাকে তখন এটা করতে গেলে আরেকটু বেশি প্যারা নিতে হয়। আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখতে চাচ্ছি। লেটস সে আমরা খুবই সিম্পল একটা এক্সাম্পল নেই। লাইক ধরো তোমার প্রথমে বললাম যে আমার কাছে একটা বাইনারি সংখ্যা আছে, সরি বাইনারি না, আমরা তো আসলে ডেসিমাল থেকে এটাতে যেতে চাচ্ছি। সো লেটস সে আমার কাছে একটা ডেসিমাল সংখ্যা আছে, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। সো আমি জাস্ট খুব সিম্পল একটা সংখ্যা চিন্তা করলাম 21। এটা 10-এর বেইজে আছে, নিচে এই 10 লিখার মানে কি? এটা 10-এর বেইজে আছে। আমি জানতে চাচ্ছি এই জিনিসটাকে বাইনারিতে নিলে কত হবে। আমি এটাকে জানতে চাচ্ছি এটা বাইনারিতে নিলে কত হবে। তাহলে কিভাবে নিব? সিম্পল ইস্যু। জিনিসটা এভাবে করবা তুমি, যে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাকে যেটাতে নিতে চাচ্ছ, কিসে নিতে চাচ্ছ?
2 এ নিতে চাচ্ছ, এই বেস দিয়ে বারবার ভাগ দিতে থাকবা। তো ভাগ কিভাবে দিব? 2 দিয়ে 21 কে দিলে কি হয় বলতো? 10 দুগুণে 20। ভাগশেষ কত থাকে? রিমাইন্ডার কত বা ভাগশেষ কত? 1। এরপর তুমি আবার এই ভাগফলটাকে তুমি আবার 2 দিয়ে ভাগ দিবে। 5 দুগুণে 10। ভাগশেষ বা রিমাইন্ডার কত? 0 না 1? 0। ওকে, সো এরপর আসো তুমি আবার 2 দিয়ে ভাগ করবা যতক্ষণ না এটা ভাগফলটা 0 হচ্ছে। সো আলটিমেটলি তোমার এখানে কত আসবে? 5। 2 দুগুণে 4, আর ভাগশেষ হয়ে যাবে 1। আবার ভাগফলকে ভাগ দাও 2 দিয়ে। 2 একে 2, ভাগশেষ 0। ফাইনালি 2 দিয়ে ভাগ দিলে 2 শূন্য 0, ভাগশেষ 1। তাহলে এই যে ভাগশেষ গুলা পাইলাম আমি, এই ভাগশেষ গুলাকে আমি এবার বক্স বানায় ফেলবো। সো এই যে ভাগশেষ পাইছি, এই ভাগশেষ গুলা বক্স বানাবো, যার এটা হবে হইলো এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হবে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবং তুমি নাম্বারটা লিখবা নিচ থেকে উপরের দিকে রিভার্স অর্ডারে। অর্থাৎ আমি জাস্ট লিখে দিব এই 2110 যেটা আছে, 2110 ইজ ইকুয়াল টু 10101. দ্যাটস ইট, 10101। সিমিলারলি এটাকে যদি তাহলে অক্টালে নিতে কি করতা? চিন্তা করো তাইলে অক্টালে নিলে কি করতাম, মানে আমি যে বলতেছি এটা যদি এরকম হইতো যে হোয়াট নাম্বার ইট ইজ ইকুইভ্যালেন্ট ইন অক্টাল স্কিম। সো অক্টাল সিস্টেমে এটা কত হবে কিভাবে পাবো? আমরা এই 21টাকে এবার 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত যাবে? 8 দুগুণে 16, রাইট? 8 দুগুণে 16। সো আমরা চলে গেলাম 2 এ। দেন ভাগশেষ কত থাকে সেটা একটু চিন্তা করো। ভাগশেষ কত? 16, 17, 18, 19, 20, 21, 5, রাইট? সো এখানে থাকতেছে 5, এন্ড দেন আবার তুমি 8 দিয়ে দিবা। 8 শূন্য 0, এখানে থাকতেছে কত বলতো? 2। দ্যাটস ইট, 0-তে চলে আসছে। সো তুমি জাস্ট এই জায়গাটাতে গিয়ে এভাবে উঠবা। তার মানে আমি বলতে পারবো 2110 ইজ ইকুইভ্যালেন্ট টু 25 ইন অক্টাল, রাইট? এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। সিমিলারলি তাহলে এই নাম্বারটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নিতাম তাহলে কি হইতো? হেক্সাতে নিলে তাহলে জিনিসটা এরকম করে করতাম যে 21 এটাকে এবার 16 দিয়ে দিতাম। 16 একে 16, থাকতেছে 5, আর এইদিকে যদি দিতাম 0 তাহলে এখানে 1। সো আলটিমেটলি দেখো এটা কত হয়ে যাইতো? এই যে এখানে ভাগশেষ গুলাকে যদি নিয়ে নেই, এইটুকু হইলো আমার ভাগশেষ। এই বরাবর উঠলে আমি বলতে পারতাম 2110 ইজ ইকুইভ্যালেন্ট টু 15 ইন হেক্সাডেসিমাল। দ্যাটস ইট, নাম্বার সিস্টেমের কনভার্সন হয়ে গেল। বাট একটা প্রসেস তাইলে বাকি থাকে যে যদি আমার এই জিনিসটাকে তোমার দশমিকের পরের সংখ্যা থাকতো, মানে ভগ্নাংশ যদি থাকতো। লেটস সে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, খুব সিম্পল একটা এক্সাম্পল দেখি। লেটস সে আমার কাছে এরকম একটা সংখ্যা আছে 0.2। আচ্ছা, বা সোজা একটা কাজ করি, এই যে আমরা একটু আগে 21 দেখলাম, এরকম না করে আমরা বললাম যে একটু আগে 21 দেখলাম, এটা ধরো 21.25, এটা হলো 10-এ আছে। তাহলে আমি এবার এটাকে বাইনারিতে নিতে চাই। 21 এর পার্টের কিন্তু ক্যালকুলেশন বাইনারিতে অলরেডি হয়ে গেছে। তো এই পার্টটাকে আমি তখন দুইটা ভাগে ভাগ করে ফেলবো, 21 প্লাস 0.25। সো তোমার কাজ হইলো এটাকে বাইনারি করা। এটার বাইনারি করা অলরেডি শিখে গেছি আমরা। কত আসছে? 10101, 10101। গুড। বাকি রইলো 0.25। এটাকে আমি কেমনে বাইনারি করব? এটাকে বাইনারি করার সময়, এই পার্টটাকে বাইনারি করার সময় এবার উল্টা প্রসেস করব, গুণ করব। গুণ কিভাবে? এই যে তাহলে 0.25 এটাকে গুণ করব হইলো গিয়ে 2 দিয়ে। তাহলে কত আসতেছে? 0.25 কে যদি 2 দিয়ে গুণ করি চলে আসবে 0.50। আবার 2 দিয়ে গুণ করো, কত চলে আসতেছে? তোমার 1.00। 0.50 কে করলে তো এখানে 1.00 আসে। এরপর এবং এখানে একটা ব্যাপার নোটিস করার মতো, তুমি মাল্টিপ্লাই করবা কিন্তু জাস্ট দশমিকের পরের পার্ট গুলা। মানে আমি যেটা বলতেছি, এখানে যে নাম্বারটা আসতেছে এটা মাল্টিপ্লাই হবে না, এটা আর মাল্টিপ্লাই হবে না। এরপরে তো পরের বার যখন মাল্টিপ্লাই করবা, তুমি কতকে মাল্টিপ্লাই করবা? তুমি মাল্টিপ্লাই করবা জাস্ট 0.00 কে। মাল্টিপ্লাই করলে এবার তাহলে চলে আসবে 00। এরপর ফাইনালি এভাবে করে আসতেই থাকবে, আসতেই থাকবে। তো তুমি চাইলে যত ঘর ইচ্ছা পর্যন্ত যাইতে পারো, বাট একবার 0 পেয়ে গেলে তার মানে তো আর তুমি কিছু পাবা না। তোমার পার্ট হইলো এবার
এই যে এই জিনিসটা বাইর করছো, এই যে দশমিকের বাম পাশের যে পূর্ণ সংখ্যাগুলা ছিল, এই সংখ্যাগুলাতে উপর থেকে নিচে নামবা, পুরাটাই উল্টা। আগেরটাতে নিচ থেকে উপরে উঠতেছিল, এবার উপর থেকে নিচে নামবা। সো সংখ্যা কত পাইতেছো বলো তো? তাহলে এটা আর সাথে প্লাস চলে আসবে, দশমিকের পার্টটা যদি নেই 0.01। সো আলটিমেটলি 21.25। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি কত চলে আসতেছে বলতো? 10101.01। দ্যাটস ইট। এটুক হয়ে গেলেই কাজ শেষ। তাইলে এরকম করে আমরা করে দিলাম, এখান থেকে বাইনারি চলে আসলো। আশা করি তাইলে অক্টালে কিরকম করবো বুঝতেই পারতেছো। 8 দিয়ে গুণ করতে থাকবা, পরেরটাতে হেক্সাতে যাইতে গেলে 16 দিয়ে গুণ করতে থাকবা, সেম থিং। সো মোস্টলি ওইগুলা আসে না, নর্মালি আসেই সব বাইনারি কনভার্সন। সো এবার উল্টা প্রসেসে যদি যাইতে চাই, যে আমি ধরো এবার বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল বা যে কোনো ভিত্তি থেকে যদি তুমি ডেসিমাল লাভ দিতে চাও, মানে ডেসিমালে যাইতে চাও। সো লেটস সে আমরা আগের সংখ্যাটা নিয়ে ট্রাই করি। একটু আগে যে সংখ্যাটা পাইছিলাম তোমার 10101, এটা 2 এর ভিত্তিতে রাখলাম, এন্ড দেন এটাকে নিয়ে আমি জাম্প করতে চাইতেছি হইলো গিয়ে ডেসিমালে। সো প্রসেস সেম। এই যে আমরা ডেসিমাল পড়ার সময় ঘাত পড়তাম, তোমাদের মনে আছে কিনা? পাওয়ার, 10 এর পাওয়ার, প্রথম ঘরে কত, দ্বিতীয় ঘরে কত, তৃতীয় ঘরে কত, এই পাওয়ার গুলা জাস্ট তোমার জানতে হবে, দ্যাটস ইট। এইটুকু যদি জানো তাইলে তুমি কিন্তু ইজিলি করে ফেলতে পারো। যেমন প্রথম ঘর, এটা এককের ঘর, এখানে পাওয়ার কত? পাওয়ার 0। এখানে পাওয়ার কত? পাওয়ার 1। এই ঘরে পাওয়ার কত? এই ঘরে পাওয়ার 2। এই ঘরে পাওয়ার কত? 3, রাইট? পাওয়ার 3। এন্ড দেন এই যে লাস্ট ঘরটা আছে, এটা তাহলে পাওয়ার কত? পাওয়ার 4। সো এই যে পাওয়ার গুলা পাইলা, তোমার কাজ হইলো এই পাওয়ার গুলাকে ইউজ করা। কিভাবে ইউজ করবা? খুবই সিম্পল। 1 ইন্টু প্রথম 1, তার পাওয়ার কত? 4। তাহলে 1 ইন্টু বেস টু দি পাওয়ার, তার যত পাওয়ার আছে। বেস কত ছিল এই সিস্টেমের? 2। এটা বাইনারি, সো 2 নিবা আর পাওয়ারটা উপরে বসায় দিবা, 2 টু দি পাওয়ার 4। প্লাস পরেরটা কত? 0। 0 ইন্টু 2 কিউব, প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার, প্লাস 0 ইন্টু, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস লাস্ট একটা 1 আছে যেটার পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। আই গেস এটা বুঝাইতে পারছি। সো বাকিটুকু খুব সিম্পল। 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 16 জানি আমরা। ওকে, পরেরটাতে আসতেছে 0, তারপরেরটাতে আসবে 4, তারপরেরটাতে আসবে 0, তারপরেরটাতে আসবে 1, কারণ 2 টু দি পাওয়ার 0 এর মান 1। আলটিমেটলি কত আসলো? 2110। আমরা কিন্তু এটা একটু আগেই দেখে আসছিলাম, 21 থেকে কনভার্ট করে এটা পাইছিলাম, মনে আছে না তোমাদের? সেম থিং। সো ইভেন বাকিটুকু তুমি করে ফেলতে পারো। ওই যে আমরা কি জানি বলে, হিসাব করি না, যে আমি যদি দশমিকের পার্টটা দেখাই আর কি, আমরা যদি বলি 0.01 একটা বাইনারি সংখ্যা, লেটস সে এরকম পাইলাম 0.01 একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে দশমিকে কনভার্ট করলে কত হবে? ডেসিমালে নিয়ে যেতে চাই, এই সংখ্যাটা ডেসিমালে কত? সো বেসিক আইডিয়া কিন্তু এখনো সেম। তোমার পাওয়ার গুলা লাগবে। এই ঘরে পাওয়ার কত? এই ঘরে পাওয়ার হইল ইকুয়ালস টু -1। এই ঘরে পাওয়ার কত? এই ঘরে পাওয়ার হলো -2। সো এইটুক যদি আমরা বুঝি, এগুলাকে জাস্ট ইউজ করে দিলে, তাহলে একটু দেখো, 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তাহলে আলটিমেটলি কত আসবে? চিন্তা করে দেখো, 0 প্লাস 1/4, তার মানে কত আসছে? 0.25। মনে আছে আগের স্লাইডে আমরা কত দিছিলাম? 21.25। সেম থিং দেখো এখানে চলে আসছে 0.25। জাস্ট সেম নাম্বারকে আমি উল্টা কনভার্সন করে নিয়ে আসছি। তাহলে মনে রাখতে হবে কি, যে কোনো নাম্বার সিস্টেম থেকে, মানে ডেসিমাল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাইতে গেলে বেস দিয়ে ভাগ করে 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 যাব, ভাগশেষ দেখবো। আর যদি দশমিকের পরের পার্টটাতে যাই, অর্থাৎ ডেসিমাল পয়েন্ট গুলাতে, তখন আমরা কি করব? গুণ করতে করতে যাব, উপর থেকে নিচে যাব। এন্ড দেন উল্টা প্রসেসে যদি যাই, উল্টা প্রসেসটা অনেক বেশি ইজিয়ার। প্রত্যেকটাতে খালি বেসকে পাওয়ার দিয়ে গুণ করে দিব। পজিশনাল পাওয়ার কত? এই আমাদের তো এই নাম্বার সিস্টেমের নামটাই কি? এই নাম্বার সিস্টেমের কিন্তু জন্য নামটাই হলো পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম, আমাদের এই নাম্বার সিস্টেমের নামটাই এটা। সো আই গেস এইটুক আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি আর কি, যা যা জিনিসপত্র এখানে বললাম, এই জিনিসগুলোতে তোমাদের কোনো সমস্যা থাকার কিন্তু কথা না।
তাহলে চলো একটু প্রবলেম সলভ করি। 98 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো, এটা তোমার কাছে বলছে। তাহলে 98 কে বাইনারিতে আমি কেমনে রূপান্তর করতে পারি? 98 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 দুগুণে 8, হাতে একে 1, 9 দুগুণে 18, এখানে তাইলে আসতেছে 0, ভাগশেষ কত? 0। চলে যাচ্ছি পরেরটাতে, 2 দিয়ে যদি ভাগ দিই এখানে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ভাগশেষ 1। আচ্ছা, 12 দুগুণে 24, 0, 6 দুগুণে 12, 0, 2। এখানে কত চলে আসবে? 3 দুগুণে 6, 0, 2, 2 একে 2, 1, 2 শূন্য 0, ভাগশেষ 1। তাইলে এবার আমার টার্গেট কি? নিচ থেকে উপরে ওঠা। তাইলে কত হইলো দেখো একটু, 1 1 1 1 0 0 0 1 1 0 0 0 1 0 1 0। এই এটা হবে আমার নাম্বার। সো 1 1 0 0 1 0, 1 1 0 0 1 0। সো এই এখানে যেটা আছে এটা হবে আমার ফাইনাল আনসার। সো আই গেস আমি মোটামুটি ক্লিয়ারলি বুঝাইতে পারছি কি হয়েছে। এটা ছাড়াও আর একটা ছোট্ট ট্রিক আছে যেটা দিয়ে অনেক ইজিলি করে ফেলা যায়। জাস্ট যদি বাইনারি হয়, বাইনারির জন্য অনেক ইজিলি করা যায়, যে সাব ডেসিমাল টু বাইনারি কনভার্সন যাকে বলে, মানে বোথ ওয়েটাই করা যায়। সো কিভাবে করবা? ওই যে পজিশনাল নাম্বার সিস্টেম, তো তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাইনারির কোন ঘরে তাইলে 2 এর পাওয়ার কত, ওইটুক মনে রাখলেই চলে। যেমন ধর আমি যদি এরকম কতগুলা ঘর চিন্তা করি, তাহলে সেই কোন ঘরের পাওয়ার কত, এই জিনিসটা তোমার ভালো করে জানা থাকাটা জরুরি। ওকে, যেমন ধরো এখানে পাওয়ার হলো 2 টু দি পাওয়ার 0, তার মানে পাওয়ার মানে মান আসে 1। এটাতে 2, ডাবল করে করে যাও, এটাতে 4, এটাতে 8, এটাতে 16, এটাতে 32, এটাতে আসবে 64, এটাতে আসবে 128, এটাতে আসবে 256, এটাতে আসবে 512। তো জাস্ট এরকম একটা নাম্বারের ইয়ে যদি বানাইতে পারো, এগুলা কোত্থেকে পাইছি আমি? জিনিসটা খুব সিম্পল, মনে করে দেখো, একটু নিচে লিখতেছি, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4। এই যে একটু আগে এগুলাই গুণ করতেছিলাম, 5 6 7 8 9, দ্যাটস ইট। এই নাম্বারগুলোই উপরে লিখছি জাস্ট। এবার তুমি চিন্তা করো 98 বানাবা, তুমি জাস্ট সিম্পলি চিন্তা করবা তোমার 98 বানাইতে হবে। তাহলে এই ঘরগুলার দরকার পড়তেছে না, এই ঘরগুলা নাই, এগুলা ইউজ করতে হবে না, এগুলো 98 এর থেকে বড়। সো এগুলো সব 0 হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্যারা নেওয়ারই দরকার নেই। যেগুলো বামে 0 থাকে আমরা ইগনোর করি। তাহলে 98 এর আগের সব থেকে বড় সংখ্যা কোনটা? 64। নিলাম 64। আমাকে 64 থেকে এবার ধাপে ধাপে 98 পর্যন্ত উঠতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করো। 64 নিলাম, 64-এর সাথে যদি 32 যোগ করি কত হয় একটু চিন্তা করো। 64 আর 30-এ হয় কত? 94, আর 2-এ কত হয়? 96। সো আমি স্টিল 98 এর নিচে আছি, সুতরাং আমাকে 32 নিতে হবে। মানে আমার টার্গেটটা কি? আমি একটার পর একটা সংখ্যা নিতে থাকবো যতক্ষণ না 98 পর্যন্ত যাইতে পারতেছি। 98 ক্রস করে গেলে ওইটাকে আমার দিব না। তাহলে 64 আর 32 যোগ করলে কত হইতেছে? 96, রাইট? 64 আর 32 যোগ করলে হচ্ছে 96। আমি এখনো 2 কমে আছি। সো 16 নিলে দেখো, এরপরে যদি 16 নেই, সেটা 98 ক্রস করে চলে যাচ্ছে, সুতরাং এটা নিতে পারবো না, 0। পরেরটাতে আসো, আমার কাছে আছে এখন 96, আমি 8 যোগ করলে আবারও 98 ক্রস করে চলে যাচ্ছে, আমি জাস্ট 2 নিতে পারবো, সো এটাও নিব না। 4 যোগ করলে 100 হয়ে যায়, আমি 98 ক্রস করে যাচ্ছি, এটাও 0। ফাইনালি জাস্ট একটা 2 পাইছি, সো এই 2 দিলাম আমরা, কত হলো? 98 তে পৌঁছায় গেছি, আর কিছু লাগবে না আমার, সো এখানে 0। দেখো আলটিমেটলি নাম্বারটা কত আসলো? 11 0 0 0 1 0, আমাদের আনসার 11 0 0 0 1 0। তো তুমি এরকম কোন বাইনারি সংখ্যা পাইলেও কিন্তু তখন তার জাস্ট ঘরের সংখ্যাগুলো যোগ করলেই হবে। কোন কোন ঘরে 1 আছে সেগুলো যোগ করি, চলো। কোন কোন ঘরে 1 আছে? এই ঘরে একটা 1 আছে, সো 2। এই ঘরে একটা 1 আছে, যোগ কত? 32। এই ঘরে একটা 1 আছে, যোগ কত? 64। কত হয়ে গেল? 98। সো তুমি কিন্তু বাইনারিকেও ইজিলি ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারতেছো। তুমি যদি এই ঘরটা জাস্ট মনে রাখতে পারো, মাথার মধ্যে একবার ভাষায় ফেলতে পারো, তোমার জন্য এগুলো করা অনেক অনেক সহজ হয়ে যাবে। জাস্ট ডেসিমাল বাইনারির এই কনভার্সন গুলাতে এই সেম জিনিস কিন্তু অক্টালেও খাটানো যায়, এই সেম জিনিস কিন্তু হেক্সাতেও খাটানো যায়। তোমার ওই হেক্সা টু বাইনারি, বাইনারি টু হেক্সা, অথবা অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল। সেক্ষেত্রে 3 বিট সিস্টেম আর 4 বিট সিস্টেম আছে, এগুলো তোমরা জানো আশা করি, বাট আমাদের এগুলো এখানে লাগবে না আর কি, স্কোপের বাইরে।
তো এরপর চলে যাবো হলো লজিক গেটের পার্ট গুলাতে। লজিক গেটে মোস্টলি আমার সব থেকে বেশি যে জিনিসটা লাগে সেটা হইলো গিয়ে তোমার ট্রুথ টেবিল বুঝতে পারা। লজিক গেটের খুব বেশি জিনিসপত্র নিয়ে এখানে মাথা ঘামানো হয় না, বাট ট্রুথ টেবিল গুলার আইডিয়া খুব ভালো করে জানা থাকা দরকার যে কিসে কোনটা আউটপুট মানে ইনপুট দিলে কি আউটপুট পাবা। সো তিনটা মৌলিক গেট আছে আর একটা স্পেশাল গেট আছে, একটা বা দুই তিনটা স্পেশাল গেট আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। চলো তাহলে প্রথমে লজিক গেটের মৌলিক গেট গুলা নিয়ে একটু কথাবার্তা বলি। তিনটা মৌলিক গেট, দ্যাট মিনস আমার তিনটা মৌলিক অপারেশন আছে। কি কি? একটা হলো অর অপারেশন, একটা এন্ড অপারেশন, আর একটা হলো নট অপারেশন। ওকে, সো অর অপারেশন বা অর গেট জিনিসটা বলতে আসলে বোঝাচ্ছি কি, আমার এখানে যদি এ আর বি দুইটা ইনপুট হয় আর এখানে যদি আমি ফাইনালি একটা ওয়াই আউটপুট পাই, দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু এ অর বি। মাথায় রাখবা এখানে তাইলে আমরা যে সাইনটা ইউজ করতেছি, দিস সাইন ইজ কল্ড অর, এ অর বি। এটার মানে কি, অর কথাটা কেন আসছে, যে এ অথবা বি দুইজনের যে কোনো একটা যদি এক হয় আউটপুট এক হয়ে যাবে। বুলিয়ান লজিক কাজ করে, ঠিক আছে? অনেকটা সুইচের মতো করে আমরা এভাবে দেখাইতে পারি যে ধরো এখানে একটা সোর্স আছে, দুইটা সুইচ আছে, এরকম একটা আবার এরকম একটা। ফাইনালি এই জায়গায় একটা বাল্ব লাগাই দিছি, এই বাল্বটা জ্বলবে কিনা। চিন্তা করো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, যে কোনো একটা সুইচ যদি বন্ধ করো, এখানের মধ্যে এ বা বি এর যে কোনো একটাকে যদি তুমি বন্ধ করো, তাইলে কিন্তু সার্কিট কমপ্লিট হয়ে বাল্ব জ্বলবে। সো এই লজিকটাই আমরা এখানে ইউজ করতেছি। একটা করো, দুইটা করো, দুই ক্ষেত্রে কিন্তু বাল্ব জ্বলবে। জ্বলবে না কখন? যখন দুইটাই অফ হয়ে আছে, অর্থাৎ দুইটাই জিরো হয়ে আছে। সো এটার জন্য ট্রুথ টেবিল যদি তুমি বানাও, ট্রুথ টেবিল কিরকম হবে, জাস্ট আমি এরকম করে যদি দেখাই এ বি আর ওয়াই, তাহলে চিন্তা করো এ 0 0 0 1 1 0 1 1, এই চার কম্বিনেশনের তুমি ইনপুট পাইতে পারো। তো 0 0 তে 0, এছাড়া বাকি সব ক্ষেত্রে এটা হয়ে যাবে 1। দ্যাটস ইট। এটাই তাহলে আমার অর গেটের লজিক, ঠিক আছে? এন্ড গেটের ক্ষেত্রে পুরা জিনিসটা হইলো অন্যরকম। এখানে আমরা বলতেছি যে ওয়াই যেটা আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এ এন্ড বি। তাহলে মাথায় রাখতে হবে এখানে এই যে অপারেশনটা দিচ্ছি, এই অপারেশনের নাম হইলো এন্ড অপারেশন, লজিক্যাল এন্ড। সো এখানে এ থাকবে, এখানে বি থাকবে, এই দুইটা থেকে আলটিমেটলি আমার এই ওয়াইটা জেনারেট হবে। এখানের সার্কিটটা কিরকম, এখানের ব্যাপারটা অনেকটা এইরকম। সরি, সোর্স আঁকবো, এই যে এটা এটা, তাহলে এটা যদি সুইচ এ, এটা যদি সুইচ বি হয়, দুইটাই যখন অন হবে কেবলমাত্র দুইটা, সরি আমরা তো বাল্বই আঁকিনি। ওকে, সো যেটা বলতেছিলাম যে এখানে যদি একটা বাল্ব থাকে, তাইলে এই বাল্বটা তখনই জ্বলবে যখন এ এবং বি দুইটা সুইচই অন হয়ে আছে। দ্যাট মিনস এ এবং বি দুইটা ইনপুটই যদি 1 হয়, তাইলেই কেবলমাত্র আউটপুটে এক হবে, আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে 0। সো এটার জন্য ট্রুথ টেবিল কিরকম হবে, ট্রুথ টেবিল যদি আঁকো এ বি এন্ড ওয়াই, সো ইনপুট কম্বিনেশন হইতে পারে চারটা, 0 0 0 1 1 0 1 1। কেবলমাত্র লাস্ট কেসে যখন দুইটাই জ্বলতেছে তখনই, মানে দুইটা সুইচই অন, তখনই কেবলমাত্র আউটপুট 1। বাকি প্রথম তিনটা কেসেই কিন্তু আউটপুট 0 আসবে, মানে বাতি জ্বলবে না। তো এই হলো আমার এন্ড গেটের লজিক। এবং নট গেট, নট গেট বলতে বোঝাচ্ছি হলো ব্যাপারটা অনেকটা এরকম যে এটা একটা সোর্স, লেটস সে এখানে একটা বাতি আছে আর এই জায়গায় একটা শর্ট সার্কিট পাথ আছে এই সুইচটা দিয়ে। সুইচ যদি খোলা থাকে তাইলে বাতিটা দিয়ে কারেন্ট যায়, কারণ বাতিতে রোধ আছে। সুইচ খোলা, তার মানে আমার এখানে একটাই ইনপুট, ইনপুট একটাই, ওয়াই আউটপুট ইজ ইকুয়াল টু আমরা বলি এ কমপ্লিমেন্ট বা এ নট, যা আছে তাকে উল্টায় দেয়, 0 দিলে 1 দেয়, 1 দিলে 0 দেয়। দেখো আমার সুইচ যদি খোলা থাকে, কারেন্টটা এদিক দিয়ে ঢুকে বাতির মধ্যে চলে যাবে, বাতি জ্বলবে। আর যেই মাত্র সুইচটা অন করে দিব, সুইচ 1 হয়ে যাবে, সব কারেন্ট এবার শর্ট হয়ে ওই পাশ দিয়ে চলে আসবে, বাতিতে আর কারেন্ট যাবে না। তো এটার জন্য ট্রুথ টেবিল কিরকম হবে চিন্তা করো তো। এটার ট্রুথ টেবিল এরকম হবে যে এদিকে এ আর এদিকে ওয়াই ইজ ইকুয়াল টু এ নট। সো 0 আর 1 হওয়া পসিবল, এটা উল্টায় গিয়ে 1 আর 0 হয়ে যাবে। দ্যাটস ইট। এইটুকুই তোমার তিনটা মৌলিক গেট। এই তিনটা গেটকে ইউজ করে তুমি দুনিয়ার যত লজিক সার্কিট আছে সবকিছু সাজিয়ে ফেলতে পারো। মৌলিক তিনটা গেট, এগুলা দিয়ে দুনিয়ার সবকিছু বানানো সম্ভব। সো এরপর আসি আরো দুইটা গেটে, সার্বজনীন গেট বলা হয় এদেরকে। মানে
এরা স্পেশাল কাইন্ড অফ দুইটা গেট, কিন্তু এদের কম্বিনেশন দিয়ে জাস্ট তুমি খালি নর গেট দিয়ে তুমি দুনিয়ার সকল ধরনের লজিক সার্কিট বানাইতে পারবা, কিংবা জাস্ট শুধু ন্যান্ড গেট দিয়ে তুমি দুনিয়ার সকল ধরনের লজিক সার্কিট বানাইতে পারবা। এজন্য এদেরকে আমরা বলি হলো সার্বজনীন গেট। সকল গেট বানানো সম্ভব শুধুমাত্র নর গেট দিয়ে অথবা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে। তো বেসিক্যালি নর গেট যখন বলতেছি, এটা হইলো একটা অর আর একটা নট গেটের কম্বিনেশন। অর গেটের আউটপুটকে যদি আমি একটা নট গেট দিয়ে পাস করি, দ্যাট ইজ দ্য নর গেট। সো এইটা ছিল আমার অর গেট, এটার সামনে আমি একটা যদি নট লাগাই দিই, দ্যাটস দ্য নর গেট। সিমিলারলি ন্যান্ডের ক্ষেত্রে যেটা বলতেছি, ন্যান্ড মানে হইলো গিয়ে এন্ড প্লাস নট, এন্ড প্লাস নট, এন্ড এর পরে নট করছি। সো এই যে একটা এন্ড গেট, তার আউটপুটকে আমরা একটা নট দিয়ে পাস করাইতেছি, দ্যাট ইজ দ্য ন্যান্ড গেট। সো এটার ক্ষেত্রে তোমার এ আর বি যদি হয়, এখানে ওয়াই আউটপুটকে আমরা এভাবে দেখাবো, দ্যাট ইজ এ অর বি নট, এ অর বি, এটাকে নট করে দিব। এটার তাহলে ট্রুথ টেবিল দেখতে কেমন হবে একটু চিন্তা করো। এ বি আর ওয়াই যদি করি, তাহলে চারটা কম্বিনেশন 0 0 0 1 1 0 এন্ড 1 1। চিন্তা করো, এখানে আগে পরের তিনটাতেই 1 আসতো, এবার খালি এখানে 1 আসবে, বাকি সবগুলা 0 হয়ে যাবে। সিমিলারলি এটাতে যদি আসো, এটার ক্ষেত্রে তাইলে তোমার কি আসবে, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু হলো এ আর বি, তার উপরে নট, পুরা জিনিসটার উপরে নট হয়ে যাচ্ছে। সো এটার ট্রুথ টেবিল হবে এরকম। চিন্তা করো, এই যে এ বি আর ওয়াই, 0 0 0 1 1 0 1 1। সো এইখানের মধ্যে দেখো, আগে আমরা বলছিলাম উপরের তিনটাই 0 হয়, কেবলমাত্র দুইটা যদি ওপেন থাকে, ওপেন না মানে দুইটাই যদি 1 হয়, তাহলে আলটিমেটলি আউটপুট 1 হয়। উল্টায় যাবে পুরাটা, প্রথম তিনটা কেসেই 1 হবে, ফাইনালি যখন দুইটা অন থাকবে তখন 0 হয়ে যাবে। এই হলো আমার লজিক গেটের আইডিয়া। বাট এখানে একটা ছোট্ট জিনিস আছে, ডিমোরগানের উপপাদ্য। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রচুর কাজ লাগাইতে হয়। সো ডিমোরগানের উপপাদ্য দিয়ে এটাকে চাইলে এভাবে লেখা যায় যে এ প্লাস বি হোল নট, যে জিনিসটা, এটাকে চাইলে এ নট এন্ড বি নট হিসাবে লেখা যায়। দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে নট দিছি, মাঝখানের অপারেশনটা উল্টাই দিছি, একটা অর ছিল এন্ড হয়ে গেছে। সিমিলারলি তাহলে এটারটা কি হবে বলতো, এটারটা যদি তাহলে ডিমোরগান খাটাই, তাহলে এটারটা হয়ে যাবে এ বি নট নট আলাদা হয়ে গেল, মাঝখানে এখানে আছে এন্ড, অর হয়ে যাবে। সো এই যে কাহিনী করলাম, এটাকে আমরা বলতেছি ডি মর্গানের উপপাদ্য। অনেকটা আমরা 9 10-এ যখন সেট পড়ি, সেটে যেরকম ডি মর্গানের উপপাদ্য পড়ছিলাম, এক্স্যাক্টলি সেম থিং। ঠিক আছে, এই আর কি। চলে যাব এরপর দুইটা বিশেষ গেটে, একটা হলো এক্সঅর গেট আর একটা হলো এক্স নর গেট। এই জিনিসটা মানে একটু বড় হইলে দেখবা এটার মাল্টিপারপাস ইউজ আছে এই এক্সঅর গেটের, আর তার ঠিক নট করা গেটটাই হইলো গিয়ে তোমার এক্সঅর গেট। এটা একটা স্পেশাল গেট, যেখানে আমরা বলতেছি যে যখন দুইটা ইনপুট বা বিজোড় সংখ্যক 1 যখন ইনপুটে থাকবে, সংখ্যক 1 ইনপুট হলে আউটপুট 1 হবে। এই হইলো গিয়ে এই গেটের বেসলাইন। সো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এখানে যদি একটা এক্সঅর গেট লাগাই, আমরা এই গেটটাকে এভাবে দেখাই যে y ইজ ইকুয়াল টু এ এক্স অর বি, দিস ইজ এ এক্স অর বি। এটার জন্য যদি এ আর বি এর হইলো, আমরা এই যে ট্রুথ টেবিলটা দেখি কিরকম হবে দেখতে, এ বি আর ওয়াই দিয়ে। চিন্তা করো 0 0 0 1 1 0 1 1, তাহলে প্রথম ক্ষেত্রে 0, লাস্ট ক্ষেত্রে 0, কারণ সেম ইনপুট। বিজোড় সংখ্যক 1, একটা 1 আছে, পরেরটাতেও একটা 1 আছে, সো মাঝখানের দুইটাতে তোমার আউটপুট 1 আসবে। সো এই সার্কিটটাকে আমরা চাইলে এভাবে দেখাইতে পারি। কখন 1 হচ্ছে বলতো, যখন এটা 0 বি 1, তার মানে এ নট বি প্লাস, আর কখন হচ্ছে এ 1 অথবা বি 0, আই মিন এ 1 আর বি 0, সো এ বি নট। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, মনে রাখাটা জরুরি। আর এই জিনিসকে যদি নট করে দেই, দ্যাট ইজ দা তোমার এক্স নর গেট। সো এখানে বলতেছি দুইটা ইনপুট একই হলে 1 আউটপুট দেয়, দুইটা ইনপুট একই হলে
1 আউটপুট দেয়। সো বেসিক্যালি এটা যদি y ইজ ইকুয়াল টু a XOR b এর নট হয়, দ্যাট ইজ y a আর b, এরকম করে আমরা যদি একটা ট্রুথ টেবিল বানাই 1 0 সরি ওটা দিয়ে দিছি 0 0 1 0 0 1 1 1, তো এই অনুযায়ী গেলে এটা 1 এটা 1 মাঝের দুইটা 0, ঠিক আছে। এইটাইলে আমরা পেয়ে গেলাম ট্রুথ টেবিল, এবং এখানে দেখো হয় দুইটাই 0 নাইলে দুইটাই 1, সো দুইটাই 0 মানে কি a নট b নট প্লাস ab। সো এই ইকুয়েশন গুলা মনে রাখাটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা আমার স্পেশাল গেট, এবং এগুলা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগতে পারে আর কি। তো চলো আমরা একটু এখান থেকে প্রবলেম সলভ করার চেষ্টা করি। দ্য ফলোইং ট্রুথ টেবিল ইজ অফ হুইচ গেট? IUT তে 21-22 সালে আসছিল এই প্রবলেমটা। সো একটু দেখি কখন কখন 1 হচ্ছে, যখন 0 আর 1 মিলায়ে আসতেছে, 1 0 তে আসতেছে, আবার 1 1 দিলে এটা 0 দিয়ে দিচ্ছে, ফাইনালি রইলো 0 0 তে 1 দিচ্ছে। একটু চিন্তা করে দেখো তো, এইমাত্র আমরা যতগুলা দেখে আসলাম তার মধ্যে দুইটা ইনপুট সেম হইলে 0 দেখাচ্ছে, আর বাকি সব ক্ষেত্রে 1 দেখাচ্ছে। এটা কোথায় পাইছিলাম? একমাত্র একটা গেট, এটা হলো ন্যান্ড গেট। তোমাদের মনে আছে কিনা ন্যান্ড গেট? ন্যান্ড গেটে এক্স্যাক্টলি সেম প্রপার্টি দেখে আসছিলাম, তোমাদের মনে আছে কিনা? এই যে ন্যান্ড গেট, দেখো তিনটা ক্ষেত্রেই 1, খালি 1 1 হইলে 0 হয়। দুইটা স্লাইড সামনে গেলে তিনটা ক্ষেত্রেই 1, কেবলমাত্র দুইটা 1 হইলে আউটপুট 0 হচ্ছে। তাইলে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে ন্যান্ড গেট। মুখস্থ জিনিস, এগুলো সব কয়টা পারি আমরা, রাইট? ওকে, সো চলে যাব পরেরটাতে। এটা বুয়েটে আসছিল 21-22 সালে, খুবই সুন্দর একটা প্রবলেম, একটু ঠান্ডা মাথায় করলে খুব ইজিলি মিলে যায়। কি বলছে? এ আর বি দুইটা আছে, এখানের জন্য ট্রুথ টেবিলটা তৈরি করতে বলছে, ট্রুথ টেবিল বানাইতে বলছে। তাহলে একটু চিন্তা করি y1 কত হবে? সব কয়টা ন্যান্ড গেট, রাইট? এগুলা সব কয়টা কিন্তু ন্যান্ড অপারেশন হচ্ছে, ন্যান্ড ন্যান্ড ন্যান্ড, ফাইনালি লাস্টেরটাও কিন্তু ন্যান্ডই হইছে, রাইট? লাস্টেরটাও ন্যান্ড হইছে। সো সবগুলা যেহেতু ন্যান্ড, y1 কে আমরা কিভাবে দেখাইতে পারবো? y1 ইজ ইকুয়াল টু n and b, a আর b এর ন্যান্ড হইছে, সো দ্যাট ইজ বেসিক্যালি a প্লাস b, এভাবে লিখে দিলাম a নট প্লাস b নট, রাইট? আচ্ছা, এরপর দেখো y1 এর সাথে এখানে গিয়ে এটা আবার ন্যান্ড হয়ে y2 ক্রিয়েট করছে, তাইলে y2 টা বানাই একটু আগে। নাও y2, আচ্ছা কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা। সো যেটা বলতেছি যে y2 ইজ ইকুয়াল টু y1 এর সাথে a n ন্যান্ড, y1 আর a ন্যান্ড করা। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে একটু চিন্তা করো। তোমার y1 এ আছে a নট প্লাস b নট, তার সাথে a হোল ন্যান্ড। সো একটু চিন্তা করো, এটা হয়ে যাবে a নট a প্লাস a b নট হোল ন্যান্ড। এই যে a নট a, একটু চিন্তা করো, a যদি 1 হয় a নট কত হবে? 0। তাহলে এন্ড অপারেশনে দুইটা যদি অপোজিট থাকে, এটা কত আসবে? 0 চলে আসবে। 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করে 0 পাচ্ছি আমরা। সো আলটিমেটলি আমার কাছে থাকবে কি জিনিসটা দেখো তো, a আর b এর হোল নট, তাইলে এখান থেকে চলে আসবে a নট প্লাস b নট। আচ্ছা, সরি একটু ভুল লিখছি, একটু ঠিক করে নেই। এই যে দেখো এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস মিস গেছে, যে এটা a b নট ছিল, সো এটা চলে আসবে a নট প্লাস b ডাবল নট হয়ে যাবে। অলরেডি b নট একটা আছে, তার উপরে আবার আরেকটা নট আসতেছে, তাহলে আলটিমেটলি জিনিসটা কি হবে বলতো? a নট প্লাস b, কারণ ডাবল নট, একবার 1 কে 0 করলা, 0 কে আবার 1 করলা, সেম জিনিস পাচ্ছ, বা 0 কে 1 করলা, 1 কে 0 করলা, একই জিনিস। সো এটা পেয়ে গেলাম। এরপর চলে যাব তাহলে পরেরটাতে। এই যে এখান থেকে দেখো y1 টা এসে b এর সাথে আবার ন্যান্ড হয়ে y3 ক্রিয়েট করছে। সো y3 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি y1 আর b এর ন্যান্ড, y1 b ন্যান্ড, দ্যাট ইজ y1 এ কি পাইছিলাম জানি a নট প্লাস b নট, তার সাথে b হোল নট। সো আলটিমেটলি এটা বুঝতেই পারতেছো a নট b এর ন্যান্ড থাকবে, কারণ b b নটে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, একটু আগে আমরা দেখছি এটা। সো আলটিমেটলি তোমার কাছে থাকতেছে কি a ডাবল নট প্লাস b নট, which in turns gives you a plus b নট। গুড,
পেয়ে গেলাম। y2 পাইছি, y3 পাইছি, এগুলা সিম্পলিফাইড অবস্থায় আছে। ফাইনালি লাস্টে যে y পাচ্ছি, এই ওয়াইটা দেখো y2 আর y3 যেটা আছে এই দুইটার ন্যান্ড করা। তো ফাইনাল ক্যালকুলেশন আমরা চলো সাদা কালি দিয়েই করি। সো লাস্টলি y ইজ ইকুয়াল টু y2 আর y3 এর ন্যান্ড। তো দ্যাট মিনস এটা হয়ে যাবে a নট প্লাস b আর a প্লাস b নট, মানে প্লাস তো না, এগুলো অর অ্যাকচুয়ালি, এটার হোল ন্যান্ড। সো পুরা জিনিসটা থেকে আমরা কি পাচ্ছি একটু দেখো, এটাকে লিখতে পারবো a নট প্লাস b নট প্লাস এখানে চলে আসবে হইলো গিয়ে a প্লাস b নটের নট। তো ওই যে মর্গানের উপপাদ্য একটু আগে খাটাইলাম, এখানে মাঝখানে এন্ড ছিল তো প্লাস হয়ে গেছে। মর্গানের উপপাদ্য খাটাই যদি আগাই তাহলে দেখো y ইজ ইকুয়াল টু শেষ পর্যন্ত কি থাকতেছে, এখান থেকে চলে আসবে a ডাবল নট এন্ড b নট, a ডাবল নট এন্ড b নট। আবার মর্গান খাটাইছি, দেখো প্লাস আছে ইনটু করে দিছি, এই যে এন্ড করে দিছি, রাইট? আর দুইটার উপর নট দিয়ে দিছি। এখানে তাহলে কি আসবে, a নট এন্ড b ডাবল নট প্লাস a নট এন্ড b ডাবল নট। সো চলে আসবে a সরি এটা নট দেই নাই b এর, ওকে, a b নট প্লাস a নট b। চেনা চেনা লাগে না? খুবই চেনা চেনা লাগে না? কি জিনিস বলতো? XOR গেট। একটু আগে দেখছি দিস ইজ দ্য ইকুয়েশন ফর XOR গেট। সো এটা অ্যাকচুয়ালি a XOR b হয়ে গেছে, a XOR b। সো বেসিক্যালি এখানে যা বানাইছো পুরো জিনিসটা একটা XOR গেট হয়ে গেছে। সো এটা যদি XOR গেট হয় ফাইনালি তাহলে ট্রুথ টেবিল কি হবে বলতো? ট্রুথ টেবিল, তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি y হয়, তুমি জানো এখন মুখস্থ বসায় দিতে পারো 0 0 0 1 1 0 এন্ড দেন 1 1। ফাইনালি তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 1 1। দ্যাটস ইট, দ্যাটস দ্য ট্রুথ টেবিল। তুমি ইজিলি বাইর করে ফেললা। খুবই সুন্দর একটা প্রবলেম, যেখানে তুমি লজিক গেট কিভাবে সিম্পলিফাই করে নিয়ে আসতে হয় সেটার একটা বেশ ভালো ধারণা পেয়ে যাইতে পারো। তো আই গেস এখানে লজিক গেটের যে ব্যাপার স্যাপার গুলা ছিল এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা তাহলে চলে যাব এরপর ওই যে বিবিধ টপিক গুলাতে, যেখানে অনেকগুলো ব্যাপার আছে, আমরা একটু একটু করে পড়বো আর কি। প্রথমে ডায়োড নিয়ে একটু কথাবার্তা বলে নিই। ডায়োডের দুই ধরনের বায়াসিং আছে। সো নরমালি তো এটা জানো, ডায়োডে তোমার, আমি যদি সহজে বলি, এটা অ্যাকচুয়ালি একটা 2 টার্মিনাল ডিভাইস, রাইট? ডায়োড একটা 2 টার্মিনাল ডিভাইস। তার অপারেশনের দুইটা মোড আছে, 2 মোডস অফ অপারেশন। 2 মোডস কি কি জিনিস? একটা হলো অন আর একটা হলো অফ। সো অন কখন হয়? যখন ফরওয়ার্ড বায়াসে থাকে। অফ কখন হয়? যখন সে রিভার্স বায়াসে থাকে, উল্টা করে বায়াসিং করা। তো এগুলো আমরা একটু একটু করে দেখব। আর সাথে আরো দু একটা ছোট ছোট ব্যাপার একটু জেনে রাখা দরকার, যে তাইলে যখন অন হয়ে যাচ্ছে ডায়োডটাকে অন করে রাখতে একটা ভোল্টেজ লাগে। কতটুকু ভোল্টেজ? ওই যে ডিপ্লেশন লেয়ারে যতটুকু ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়, জাংশন পটেনশিয়াল যেটা, ওইটুকু, ওটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলি আমরা, ওইটাকে উপেক্ষা করে তারপর আসতে হয়। তো তাই জন্য সো এই মোটামুটি 2 টার্মিনাল ডিভাইস, দুইটা মোড। আর এই যে দুইটা টার্মিনাল, এই দুইটা সাইড থাকে এটার, মানে পি আর এন মিলায়ে একটা জাংশন থাকে, পি আর এন এর একটা জাংশন থাকে। পি টাইপের মধ্যে হোল বেশি থাকে, এন টাইপের মধ্যে ইলেকট্রন বেশি থাকে। এগুলা হলো আসা যাওয়া করতে থাকে, মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয়, তাই না? আচ্ছা, সো এইটুকু যদি হয়, আমরা জাস্ট ডায়োডের ম্যাথ করার জন্য যে জিনিসটা লাগবে এটা একটু দেখি। ফরওয়ার্ড বায়াস, কখন ডায়োডকে ফরওয়ার্ডে বায়াসিং করা হচ্ছে? ফরওয়ার্ড বায়াস বলতে আমরা বোঝাচ্ছি যেখানে ডায়োড তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে, অর্থাৎ তার এই যে এই সাইডটাকে আমরা বলতেছি পি টাইপ আর এটাকে বলতেছি এন টাইপের সাইড। ঠিক আছে, ডায়োডের সিম্বল সার্কিটে এরকমই থাকবে, ত্রিভুজ দিয়ে এরকম দাগ দেওয়া। সো আমি যেটা বলতেছি যে পি টাইপ আর এন টাইপ এরকম যখন থাকতেছে, পি টাইপের সাথে যখন আমরা হাই ভোল্টেজ সাইডটা অ্যাড করতেছি, আর এন টাইপের সাথে যখন আমরা লো ভোল্টেজ সাইড অ্যাড করতেছি, তখন এটাকে বলতেছি ফরওয়ার্ড বায়াস। বাট একটা শর্ত আছে, এই যে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ এই দুইটার যে ডিফারেন্স, অর্থাৎ যে অ্যাপ্লাইড ভোল্টেজ ডিফারেন্স, ওকে, যে ভোল্টেজ ডিফারেন্সটা তুমি অ্যাপ্লাই করতেছো, দিস শুড বি গ্রেটার দেন অর অ্যাটলিস্ট ইকুয়াল টু ভি নট।
ভি নট মানে কি আমি বলতেছি থ্রেশহোল্ড ভোল্টেজ। ভি নট জিনিসটা কি? ভি নট হইলো গিয়ে আমার এই থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ এটা দুইটা জিনিসের জন্য মনে রাখলেই চলে। ভি নট ফর সিলিকন ইজ 0.7 ভোল্ট। মুখস্থ সবার, তোমাদের আমি জানি এটা সবার মুখস্থ থাকে। আর ভি নট ফর জার্মেনিয়াম, জার্মেনিয়াম যদি ইউজ করি তাইলে তার ভি নটের মান হইল গিয়ে 0.3 ভোল্ট। এই দুইটা জিনিস মোটামুটি যদি মুখস্থ রেখে দিতে পারো তোমার কিন্তু কাজ হয়ে যাবে। দিস ইজ ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে যখন একটা সার্কিট মানে তোমার ডায়োড থাকতেছে, এটাকে অন রাখার জন্য একটু ভোল্টেজ খরচ হয়, বাকিটার মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো করে। সো আমি যখন সার্কিটে একটা ফরওয়ার্ড বায়াসে থাকা ডায়োড দেখবো, এটাকে কিভাবে আঁকবো সেই অ্যান্সারে আসতেছি। তার আগে একটু রিভার্স বায়াস করে নিই। তাহলে রিভার্স বায়াস কি বলতো? উল্টা করে লাগাই দিছে। দ্যাট মিনস এটা হলো আমার সেই পি সাইড আর এটা হলো এন সাইড। আমি এমন ভাবে কানেকশন দিছি যে পি এর সাথে দিছি হলো লো ভোল্টেজ সাইডটা, আর এটার সাথে দিছি হলো হাই ভোল্টেজ সাইডটা, হাই ভোল্টেজ সাইড। সো এই অবস্থায় ডায়োডে কোনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে একটু জাস্ট আমরা এখানে ফরওয়ার্ড বায়াসের কথা যদি বলি, এই পরিমাণ ভোল্টেজ লাগে বাট সার্কিটে কারেন্ট ফ্লো করে, সার্কিটে কারেন্ট ফ্লো হয়। বাট যখন রিভার্সে আছে, রিভার্সে কিন্তু আমরা বলতেছি সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয় না, আইডিয়ালি কোনো কারেন্ট ফ্লো হয় না। বাট প্র্যাকটিক্যালি যদি তুমি চিন্তা করো, একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট থাকে, তড়িৎ প্রবাহ থাকে না, থাকে না। একটু আগে যেটা বলতেছিলাম যে আইডিয়ালি থাকে না, বাট একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট থাকে। ঠিক আছে, প্র্যাকটিক্যালি তোমার একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাওয়া যায়। রেশন কারেন্ট থাকে যেটার মান খুব কম, মাইক্রো এম্পিয়ার রেঞ্জের। ঠিক আছে, সো মাইক্রো এম্পিয়ার রেঞ্জের খুব ছোট্ট একটা কারেন্ট থাকে, ওটাকে আমরা নেগলেক্ট করি। ঠিক আছে, ওটাকে আমরা নেগলেক্ট করি। সো এই হইলো আমার রিভার্স বায়াসের কন্ডিশন। কিছু কিছু ডায়োড আবার আছে, ও আচ্ছা, রিভার্স বায়াসে যদি আবার অনেক 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 বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি, মানে যেটা ডায়োড আর নিতে পারতেছে না, একটা লেভেলে গিয়ে হয় কি, তার মাঝখানে ডিপ্লেশন লেয়ার ভেঙে গিয়ে তার মধ্যে দিয়ে একেবারে শর্ট হয়ে গিয়ে তার মধ্যে কারেন্ট ফ্লো করতে শুরু করে, ওইটাকে আমরা বলি হলো ডায়োডের ব্রেকডাউন। তো তখন ডায়োডের মধ্যে দিয়ে বেশ হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে। কিছু কিছু ডায়োড বানানোই হয় হইলো কি এই রিজিয়নে কাজ করার জন্য, এদেরকে আমরা বলি হলো জেনার ডায়োড। ঠিক আছে, এরা কাজই করে রিভার্স ব্রেকডাউন রিজিয়নে। সো ওইটা আমাদের সিলেবাসে বা বইয়ের মধ্যে খুব বেশি আলোচনা করা নাই, জাস্ট নামটা দেওয়া আছে। সো ওইটুকু জাস্ট জেনে রাখো যে জেনার ডায়োড কিছু আছে যারা হলো রিভার্স ব্রেকডাউন রিজিয়নে কাজ করে, বাট আদারওয়াইজ আমরা মোটামুটি সব ডায়োডকে হলো গিয়ে ফরওয়ার্ডে কাজ করাই বা রিভার্সে তোমার ওই বিফোর দ্য ব্রেকডাউন রিজিয়ন ওইটুকের মধ্যে কাজ করে। এবার কোশ্চেন আসে যে তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকে একটা ডায়োডকে আমি সার্কিটে রিপ্রেজেন্ট করবো কেমনে? সো ফরওয়ার্ড বায়াসে যদি আমার ডায়োডটা থাকে, এটাকে সার্কিটে আমি এভাবে রিপ্লেস করব যে এটা যদি আমার সেই ডায়োড হয়, এটার পরিবর্তে আমি এভাবে বসায় দিব একটা সোর্স। এই যে দেখো পি টাইপ আর এন টাইপ, পি টাইপটা যেদিকে আছে, পি টাইপের দিকে একটা প্লাস আর এন টাইপের দিকে দিব মাইনাস, এটা প্লাস এটা মাইনাস দিয়ে এখানে V0 পরিমাণ ভোল্টেজ দিব। জাস্ট ডায়োডটাকে সরায়ে এখানে একটা V0 অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিয়ে দিব। সো এই হলো রিপ্রেজেন্টেশন। যখন রিভার্স বায়াসে আছে কোনো কারেন্ট ফ্লো করারই কথা না। সো যেখানে ডায়োডটা আছে সেই জায়গাতে জাস্ট আমরা ওপেন সার্কিট দিয়ে দিব। দ্যাট মিন্স এরকম এরকম, এই সার্কিটে কোনো কারেন্ট নাই, কানেকশন নাই, কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এই দুইটা জিনিস মনে রাখাটা অনেক বেশি জরুরি। আরো একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার কি যেটা বলতে চাচ্ছি, যে এই যে বারবার হাই ভোল্টেজ লো ভোল্টেজ দেখে কি তুমি সার্কিটে আসলে এভাবে বাইর করবা যে ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে? না, আমরা এভাবে বাইর করব না। যেটা করব সেটা হলো এরকম যে সার্কিটের যে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন আছে, সার্কিটের কারেন্ট ফ্লোয়ের যে ডিরেকশন আছে সেটা যদি আমার এই ডায়োডের তীরের চার সাথে মিলে যায় তাইলে ফরওয়ার্ড বায়াস, যদি না মিলে রিভার্স বায়াস। দ্যাট মিন্স যখন ফরওয়ার্ডে থাকবে দেখবা সার্কিটের কারেন্ট এদিকে যাচ্ছে, আর যখন রিভার্স বায়াস দেখবা কারেন্ট এদিকে যাইতে চাচ্ছে, সো কারেন্টের ভ্যালু হয়ে যাবে 0। সো এটা জাস্ট মিলাবা যে সার্কিটে নরমাল কারেন্ট ফ্লোয়ের যে ডিরেকশন সেটা ডায়োডের তীর চিহ্নের সাথে মিলতেছে কিনা, যদি মিলে ফরওয়ার্ড, যদি না মিলে উল্টা হয় রিভার্স। শেষ, এক কথায়, এর বেশি আর কিচ্ছু বলার দরকার নেই।
তো চলো এই যে ডায়োড নিয়ে কিছু কথাবার্তা বললাম বা এই যে কিছু আমাদের বিবিধ কথাবার্তা হইলো, এগুলা নিয়ে একটু আমরা সামনের দিকে সলভ করার চেষ্টা করি। প্রথমটা, এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিচের কোনটা সত্য? আমি যদি একটু পি টাইপ আর এন টাইপ সংক্রান্ত কিছু কথাবার্তা বলি, এন টাইপের ক্ষেত্রে যেটা হয়, কি করে বানানো হয়, তোমার সেমিকন্ডাক্টর তার সাথে সেমিকন্ডাক্টর প্লাস তোমার পঞ্চযোজী মিক্স করা হয়, তাই তো? পঞ্চযোজী মিক্স করা হয়। সো ইলেকট্রন এর আধিক্য থাকে হোল তুলনামূলক কম, হোল তুলনামূলক কম হয়। সো এই হইলো গিয়ে মোটামুটি এন টাইপের কথাবার্তা। তাইলে দেখো এগুলা মিলায় আমরা কোনটার সাথে আনসার মিলাইতে পারি? এনএইচ আর এনই দিয়ে হোল আর ইলেকট্রনের সংখ্যা বোঝাচ্ছে। তো আমাদের এই ইনফরমেশন থেকে আমরা পাইতেছি যে এন অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন এন অফ হোল। তাহলে কোনটা আছে? এন অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন এন অফ হোল। সো এই সি নাম্বারটা হয়ে যাবে আমাদের আনসার, কিন্তু একেবারে সহজ। কয়টা অর্ধপরিবাহী ডায়োডকে কি বলে? অর্ধপরিবাহী ডায়োডকে রেকটিফায়ার বলে, ট্রানজিস্টর বলে, এমপ্লিফায়ার বলে, না ফেট বলে? ফেট মানে হইলো গিয়ে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, দেন এমপ্লিফায়ার, এটাও কিন্তু ট্রানজিস্টর দিয়ে বানানো হয়, দিয়ে বানানো। আচ্ছা, এরপর ট্রানজিস্টর তো ট্রানজিস্টরই, থ্রি টার্মিনাল ডিভাইস, রাইট? থ্রি, আমরা লাস্ট দিন এগুলা নিয়ে পড়াশোনা করছি, থ্রি টার্মিনাল ডিভাইস। আচ্ছা, রইলো বাকি রেকটিফায়ার। এখন কোশ্চেন হইলো ডায়োডকে কি রেকটিফায়ার বলে? আনসার হইলো না, বাট মোটামুটি যদি কনটেক্সট ধরতে পারি তাইলে ডায়োড দিয়ে রেকটিফায়ার বানানো যায়। রেকটিফায়ার মানে কি? রেকটিফায়ার অ্যাকচুয়ালি ওই যে এসি কে ডিসি করে, এসি কারেন্টকে ডিসি করে, মানে এসি কে ডিসি, অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্ট করে। এসি কারেন্ট বলতে কিছু নাই, অল্টারনেটিং কারেন্টকে ডিসি কারেন্ট করতেছে। সো এই রেকটিফায়ার বানানো হয় ডায়োড দিয়ে, বানানো হয় ডায়োড দিয়ে। সো ডায়োড দিয়ে যেহেতু রেকটিফায়ার বানানো হয়, মোটামুটি আমি বুঝতেছি যে ডায়োডের সাথে রেকটিফায়ারের সম্পর্ক আছে। সো ওরা অ্যাকচুয়ালি ওইটাই বলতে চাইছে। কোশ্চেনটা উল্টা হওয়া উচিত ছিল যে রেকটিফায়ার বানানো হয় কোনটা দিয়ে? অর্ধপরিবাহী ডায়োড দিয়ে। বা অর্ধপরিবাহী ডায়োড কোনটাতে ব্যবহার করা হয়? রেকটিফায়ারে ব্যবহার করা হয়। তো আই গেস আনসার পেয়ে গেছি আমরা। চলে যাচ্ছি পরেরটাতে। জেনার ডায়োডে কি ধরনের ঝোঁকে কাজ করে? এই ঝোঁক মানে হলো বায়াস, ঝোঁক মানে হলো বায়াস। ফরওয়ার্ড বায়াস যেটা আছে আমরা বলছিলাম, ফরওয়ার্ড মানে হলো সম্মুখী ঝোঁক, সম্মুখী ঝোঁক। আর হইলো গিয়ে তোমার, আচ্ছা সম্মুখী না মনে হয়, সম্মুখ ঝোঁক। আচ্ছা, আর রিভার্স মানে হলো বিপরীত ঝোঁক, রিভার্স মানে বিপরীত ঝোঁক। সো একটু চিন্তা করো, আমি একটু আগেই বলছিলাম জেনার ডায়োড, এই জেনার ডায়োড জিনিসটা কাজ করে হলো রিভার্স ব্রেকডাউনে, রাইট? এটা কাজ করে হলো রিভার্স ব্রেকডাউন রিজিয়নে, বানানোই হয়েছে স্পেশাল রিজনে আর কি। এটাকে আমরা বলতেছি স্পেশাল পারপাস ডায়োড। সো আনসার কি হবে? বিপরীত ঝোঁকে কাজ করে, ঠিক আছে? ওকে, পরেরটা। ওকে, সো পরের যে প্রবলেমটা, এটাতে আমাদেরকে বলতেছে কি সিলিকন মৌলের ক্ষেত্রে নিষিদ্ধ শক্তি ফাঁকের মান কত? মুখস্থ জিনিস, এটা কিছু করার নাই, এটা বোঝারও কিছু নাই, জানারও কিছু নাই। আমরা জানি যে কন্ডাকশন ব্যান্ড আর হইলো গিয়ে তোমার যে ভ্যালেন্স ব্যান্ড আছে, মানে সোজা বাংলায় যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর আর যে পরিবহন স্তর আছে, এই দুইটার মধ্যে যে গ্যাপ এনার্জির, পরিবহন স্তর, এই দুইটার মধ্যে এনার্জির যে গ্যাপ, এটাকে আমরা বলতেছি হলো ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ বা তোমার ফরবিডেন ব্যান্ড বলা হয় আর কি। ফরবিডেন এনার্জি মানেই হলো গিয়ে ব্যান্ড গ্যাপের কথা বলতেছে। সো এই যে ব্যান্ড গ্যাপ, এই ব্যান্ড গ্যাপের মান সিলিকনের ক্ষেত্রে, ফর সিলিকন এটা 1.12 ইলেকট্রন ভোল্টের মতো। সো ওই দিক থেকে চিন্তা করলে কারেক্ট আনসার হলো এই যে এ নাম্বারটা, 1.1 ইলেকট্রন ভোল্ট। সো এটা মুখস্থ রাখা ছাড়া অ্যাকচুয়ালি কিচ্ছু করার নাই, এটা কষ্ট করে মুখস্থ থাকলে পারবা, নাইলে আসলে ধরা খাইতেই হবে এখানে। আচ্ছা, তো এর পরের কোশ্চেন, নিচের কোনটির সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়? আচ্ছা, তাইলে নিচের কোনটির সাথে লেখা হয়েছে, এখানে একটা
কোনটির? এখানে কিসের সাথে বলে নাই, সো এটা অ্যাকচুয়ালি তাপমাত্রা বৃদ্ধির সাথে, তাপমাত্রা বৃদ্ধির সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়। বাকি সবাই যারা আছে সবাই দেখো হইলো গিয়ে মেটাল, এটা 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 এটা, এরা সবাই মেটাল। মেটাল মানে হইলো গিয়ে কন্ডাক্টর, মানে পরিবাহক, ঠিক আছে, বা পরিবাহী যাকে বলে। এদের কিন্তু টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, এজ এ রেজাল্ট কন্ডাক্টেন্স কিন্তু কমে। বাট একমাত্র সিলিকন, সে হইলো গিয়ে সেমিকন্ডাক্টর, রাইট? সে হইলো সেমিকন্ডাক্টর, সো তার কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাইলে রেজিস্ট্যান্স হ্রাস পাবে এবং কন্ডাক্টেন্স বৃদ্ধি পাবে। ওকে, সো এটা যদি হয়ে যায় এর, সো নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে ডোপেন্ট হিসেবে ব্যবহার করলে পি টাইপ অর্ধপরিবাহীর ধর্ম পাওয়া যাবে না? দেখো এই সব জিনিস কিন্তু পরীক্ষার হলে আমরা ভুল করে বসি, ঠিক আছে? সো অর্ধপরিবাহীর ধর্ম পাওয়া যাবে না, তার মানে হইলো গিয়ে পি টাইপ না পাইলে তুমি কি চাও? এন টাইপ চাও। এন টাইপ পেতে চাই, তাইলে এন টাইপ যদি পেতে চাই তার মানে আমার মিক্স করতে হবে কি বলতো? পঞ্চযোজী বা পেন্টাভ্যালেন্ট। সো এখানের দিকে যদি তুমি তাকাও, লাস্ট শেলের ইলেকট্রন, এটার লাস্ট শেলে হইলো গিয়ে 3টা ইলেকট্রন, এটার 5টা ইলেকট্রন, গ্যালিয়ামে যাও 3টা ইলেকট্রন, ইন্ডিয়ামে যাও 3টা ইলেকট্রন। সো এই যে বাকি সবগুলো আছে সবার 3টা, কেবলমাত্র অ্যান্টিমনিতেই 5টা আছে, সুতরাং তুমি ইউজ করতে পারবা কোনটা বলো তো? অ্যান্টিমনিকে যদি ডোপেন্ট হিসাবে ইউজ করো তাহলে তুমি পি টাইপের ধর্ম পাবা না, অর্থাৎ এন টাইপের ধর্ম পাবা। বাকিগুলা কিন্তু 3 যোজি করে, তার মানে এগুলা মিক্স করলে হোল ক্রিয়েট হবে, অর্থাৎ তুমি কিন্তু পি টাইপের ধর্ম পেয়ে যাবা। তো যাই হোক, এরপর একটা তোমার বর্ণনামূলক প্রশ্ন আসছে, এন টাইপ সেমিকন্ডাক্টর কি? সো তুমি সিম্পল কিছু আনসার দিয়ে দিতে পারো, এখানে বৈশিষ্ট্যগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি। তার মানে হলো একটা সেমিকন্ডাক্টর, যে কোনো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতেছি, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর যেটাকে বলতেছি, বিশুদ্ধ অর্ধপরিবাহী, তার সাথে যুক্ত করব যোগ তোমার এন টাইপ, যেহেতু বলছে পঞ্চযোজী মৌল, আমি একটু এক্সাম্পল দিয়ে দিব এইসব আনসারে। পঞ্চযোজী মৌল, তাহলে কি কি এক্সাম্পল? যেমন ফসফরাস, আর্সেনিক, এইসব, বা একটু আগে অ্যান্টিমনির কথা বলতেছিলাম। তো এদের কি কি প্রপার্টি আছে এগুলো একটু লিখে দাও, যেহেতু কি বলছে। তার মানে এটাতে তোমার যেটা হয়, চার্জ বাহক এর মধ্যে ইলেকট্রন এর আধিক্য থাকে, হোল থাকে কম। সো মেজরিটি চার্জ ক্যারিয়ার আমরা বলতে পারি, মেজরিটি হয় হইল ইলেকট্রন, মাইনরিটি হয় হোল। সো এই হোল ইলেকট্রন সংক্রান্ত এগুলা হালকা পাতলা কিছু কথাবার্তা বলে দেওয়া যেতে পারে, দ্যাটস ইট। আর আরো একটা জিনিস বলে রাখতে পারো, এই যে চার্জ ক্যারিয়ার আছে, তার মানে কিন্তু এটা কিন্তু চার্জ নিরপেক্ষ। ইন ইন টোটাল পুরা মৌল যেটা হবে, পুরাটা কিন্তু চার্জ নিরপেক্ষ থাকবে। এন টাইপ সেমিকন্ডাক্টর মানে কিন্তু সেটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, ব্যাপারটা মোটেও তা না। সো এটা ক্লিয়ার করে দেওয়া জরুরি। সো এই মোটামুটি 3টা পয়েন্ট, এগুলো যদি বলে দিতে পারো, দ্যাটস ইট। এইটুকু হইলেই তোমার কাজ চলে যাচ্ছে। আচ্ছা, সো এরপর যাচ্ছি, পিএন জংশন এর সংযোগস্থলে ডিপ্লেশন স্তরের সৃষ্টির কারণ কি? এই যে আমরা বলতেছিলাম, একটা পি আর এন যদি আসলে কানেক্ট করে দেই আমরা, এরকম যে এই পাশে পি দিলাম, এই পাশে এন দিলাম, তাহলে এই পি আর এন এর মাঝখানটাতে এখানে একটা রিজিয়ন ক্রিয়েট হয়, পি এর এদিকটাতে হোল থাকে আর এখানে ইলেকট্রন থাকে। বাট এই ইলেকট্রন আর মানে এ পাশের এন এর ইলেকট্রন গুলা যখন দেখে ওই পাশে যাইতে পারতেছে এবং ইলেকট্রনের ঘাটতি আছে এখানে, এরা ডিপ্লেশন রিজিয়ন ক্রস করে এই পাশে চলে আসে। এজ এ রেজাল্ট, এই জায়গার যে ইলেকট্রন চলে গেল, তার জন্য এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়। এই লেয়ারটাকে আমরা বলতেছি হইলো ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন স্তর। সো এটা হয়ে গেল আমার ডিপ্লেশন স্তর। তাহলে ডিপ্লেশন স্তর কেন হচ্ছে? তার মানে কিন্তু এই যে চার্জ গুলা হইলো এক পাশ থেকে আগের পাশে যাইতেছে, তো তার মানে কি আধান বাহকের যে ব্যাপন হইতেছে, এবং ব্যাপন কি এক পাশে ঘনত্ব বেশি ইলেকট্রনের ওই পাশ থেকে অন্য পাশে চলে আসছে, ঠিক আছে? সো এই কারণে আমরা বলতেছি যে এখানে ডিপ্লেশন স্তরের সৃষ্টি হচ্ছে যখন আধান বাহক এক সাইড থেকে আরেক সাইডে চলে আসতেছে।
ওকে, সো এটা যদি বুঝি, আমরা এখন কিছু জাস্ট ডায়োডের বেসিক অঙ্ক করবো, যেগুলো কোথাও আসে নাই এখন পর্যন্ত, বা ডায়োডের এই অঙ্কগুলো করলে ভালো। তো প্রথম যে প্রবলেমটা আছে সেটাতে বলতেছে আইডি এর মান নির্ণয় করো, ভিআর আর ভিডি বাইর করো। তো ভিআর কি, এটার দুই পাশে বিভব পার্থক্য, ডায়োডের বিভব পার্থক্য। তো প্রথমে মুখস্থ একটা জিনিস লিখে দেওয়া যায়, বলে দিছে এটা সিলিকন ডায়োড, সুতরাং ভিডি এর মান আমরা জানি মুখস্থ। ভি ডায়োড কত হবে, 0.7 ভোল্ট। আচ্ছা, সো এটা যদি হয়, তার মানে এখান থেকে ভিআর এর মানও পেয়ে যাচ্ছি। ভিআর এর মান কত হবে বলতো? ভিআর এর মান হয়ে যাবে, এই যে দেখো টোটাল দিছিল 30 ভোল্ট, এখানে খরচ হচ্ছে 0.7 ভোল্ট, তার মানে এই জায়গায় বাকিটা খরচ হচ্ছে, আর তো কেউ নাই। তো ভিআর ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত বলতো, এই যে 30 মাইনাস 0.7, সো 29.3 ভোল্ট। এটা পেয়ে গেলাম ভিআর। এবার ভিআর পেয়ে গেছি, এই দুই মাথায় এখানে রোধের মান জানা আছে আমার কাছে, আইডি দেখো এদিক দিয়ে যাচ্ছে না, দিস ইজ দ্য ভ্যালু অফ আইডি। সো আমি আইডি সমান কি লিখতে পারবো, আইডি ইজ ইকুয়াল টু 29, সরি একটু ভুল লিখে ফেলছি, 29.3 ডিভাইডেড বাই 1.5 কিলো ওহম। তো আমি জাস্ট মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট লিখে দিলাম। তো এটা কিলো ওহমে আছে, যদি ভাগ দিই ওই পাশে কি হয়ে যাবে, 10⁻³ আসবে, এটা আমরা গতদিন বলছি, রাইট? তো এখানে কত চলে আসবে, মিলি অ্যাম্পিয়ারে কারেন্টটা চলে আসবে। কত আসবে সেটা দেখি একটু, চলো। 29.3 বাই 1.5, সো আনসার চলে আসতেছে হলো গিয়ে 19.53 মিলি অ্যাম্পিয়ার। সো এই আমার আইডি এর মান, ভিডিভি আর সবকিছু বাইর হয়ে গেল, ইজি একটা প্রবলেম। ওকে, সো পরেরটা, এইটা থেকে তড়িৎ প্রবাহ মাত্রা বাইর করতে হবে আর ভি নট বাইর করতে হবে। তো সিম্পলি চিন্তা করো একটু, ভি নট মানে কি? ভি নট মানে কিন্তু এই যে প্লাস আর এই যে মাইনাস, সো গ্রাউন্ডে তো জিরো, তার মানে এই রোধের দুই পাশে কতটুকু বিভব পতন ঘটতেছে সেটা তোমার কাছে জানতে চাচ্ছে। এদিক দিয়ে যদি আই কারেন্ট যায়, তো ক্লিয়ারলি এই কারেন্টটা এদিক দিয়েও যাচ্ছে, সেম কারেন্ট। তাহলে একটু চিন্তা করো, এই যে সিলিকন, এটার এখানে খরচ হবে কতটুকু, 0.7 ভোল্ট, রাইট? 0.7 ভোল্ট, এখানে খরচ হচ্ছে কত, 0.3 ভোল্ট। দুইটাই অন হচ্ছে। অন হচ্ছে কেমনে বুঝছি, এটা আবার দেখতে হবে একটু। ফরওয়ার্ড বায়াসে যে আছে, এটা কেমনে বুঝতেছি, এটা বুঝতেছি এই যে দেখো কারেন্ট ফ্লো এর ডিরেকশন কোন দিকে, এদিকে ডায়োডের ডিরেকশনের সাথে ম্যাচ করতেছে। আমার সার্কিটের যে কারেন্ট ফ্লো এর ডিরেকশন ডায়োডের ডিরেকশনের সাথে ম্যাচ করে, সুতরাং ডায়োড অন। ঠিক আছে, আই এর দিক ও ডায়োডের অ্যারো সেম, অ্যারো সেম দিকে। সো তোমার এখান থেকে আমি বলতে পারবো কি, যে বোথ ডায়োড আর ইন ফরওয়ার্ড বায়াস। সো দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াসে আছে। সো দুইটা ডায়োড যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, এটাতে খরচ হচ্ছে 0.7, এটাতে খরচ হচ্ছে 0.3, আমি সাপ্লাই দিছি টোটাল 12 ভোল্ট। তার মানে তুমি একটু চিন্তা করো, সার্কিটের যখন কারেন্ট হিসাব করব, সেখানে তাহলে ইফেক্টিভ ভোল্টেজ কত থাকতেছে, আই হিসাব করার সময় আই ইজ ইকুয়াল টু, দিছিলাম 12 ভোল্ট, 12 মাইনাস হবে 0.3 মাইনাস 0.7 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। এই যে এখান থেকে কারেন্ট বের হয়ে এই বরাবর পুরাটা আসলে, এটা আর এটা কিন্তু সিরিজে আছে, তাহলে সিরিজে থাকলে 2 আর 10 মিলায় কত হয়ে যাবে, 2 প্লাস 10 এত মিলি অ্যাম্পিয়ার। সো এটা হয়ে যাবে কত, 11/12 মিলি অ্যাম্পিয়ার। দ্যাটস ইট। এই 11/12 এর ভ্যালু যা আসে সেটাই। ঠিক আছে, তো চলো একটু করে ফেলি। 11/12 করলে আনসার আসতেছে হলো 0.9167, 0.9167 মিলি অ্যাম্পিয়ার। এটা পেয়ে গেছি ফাইনালি। ভি আউট এর মান জানতে চাইছে, সো ভি আউট এটা বেসিক্যালি হবে আই ইন্টু আর টু, সো 0.9167 ইন্টু গুণ হয়ে যাবে কত, 10, তার মানে এটাতে খরচ হচ্ছে 9.167 ভোল্ট। দ্যাটস ইট। এই তো, তাহলে এটা পারলাম আমরা। ইজি একটা প্রবলেম ছিল, এবং ডায়োডের প্রবলেম গুলো দেখবো ম্যাক্সিমাম এরকম ইজি ইজি প্রবলেম, খুব একটা কঠিন কিছুই নেই। ঠিক আছে, চলে যাবো আমাদের এই প্রবলেমটাতে। দেখতে একটু কেমন কেমন জানি লাগে, বাট করে ফেলা যায়, খুব একটা কঠিন কিছু না। তাহলে একটু দেখো, তোমার প্রদত্ত চিত্র হতে আই, VO1 আর VO2 এগুলা বাইর করতে বলছে। তাহলে চলো একটু ক্যালকুলেট করি। বাট এই অঙ্কটা করার সময় না বেটার অপশন কি বলতো, যে এইখানে সার্কিটের এই যে সিলিকন গুলো আছে, আমি তো জানি না কোনটা কি অবস্থা আছে, আমি ধরে নিচ্ছি দুইটাই অন আছে, এটাও অন এটাও অন। তো সিলিকন গুলাকে আমি ওই যে সোর্সে কনভার্ট করবো বলছিলাম, মনে আছে? সো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি একটু। এই হইলো আমার 20 ভোল্ট,
আমি এখানে একটা 1 কিলো ওহম দিলাম, দেন এখানে একটা সিলিকন আছে। এই যে দেখো পি যেখানে ছিল, পি এর দিকে প্লাস দিছি, এন এর দিকটাতে মাইনাস দিছি। কত ভোল্ট হবে? সিলিকন যেহেতু 0.7 ভোল্ট। দেন এখানে আর কিছু নাই, গ্রাউন্ডটা এই জায়গায়, এই পয়েন্টটাতে হইলো ভোল্টেজ VO1, এখানে একটা রেজিস্টর, এখানে আবার আরেকটা। ওকে, সো এটা আবার 0.7 ভোল্ট, এই পয়েন্টে ভোল্টেজ হইলো VO2। আচ্ছা, এটা হলো 0.47 কিলো ওহম, 47 কিলো ওহম। আচ্ছা, এই যদি হয় মোটামুটি অবস্থা, আমি একটু কারেন্ট গুলা দেখতে পারি ছোট্ট ছোট্ট করে, খুব একটা কঠিন কিছু না। জাস্ট একটু চিন্তা করো, এদিক দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে I, বা লেটস সে I1, এই I1 গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এদিকে হইলো গিয়ে I2 গেছে, আর এদিক দিয়ে I3 গেছে। দেখো কারেন্টের এই ডিরেকশন গুলা উল্টা হইতে পারবে না, যা আছে তাই। কারণ ডায়োড যদি অন হয়ে থাকে, অবশ্যই এখান দিয়ে, এই যে দেখো, এটা দিয়ে যদি I1 কারেন্ট যায়, এটা দিয়ে I2 এদিকে গেলে পরেই তো ডায়োড অন হবে। এটা দিয়ে যদি এদিক বরাবর কারেন্ট I3 যায়, তাইলেই ডায়োড অন হবে, এবং আমরা অন ধরে ক্যালকুলেশন করতেছি। সো বাই এনি চান্স যদি এগুলোর আনসার নেগেটিভ আসে, মানে ডায়োড অন নাই। তো চলো একটু ক্যালকুলেশন করে ফেলি। কিভাবে করব? এই যে জাস্ট কেভিএল চালাবো, ঠিক আছে? কেভিএল তো আমরা চালাইতে পারি, প্লাস মাইনাস, এখানে তাহলে প্লাস মাইনাস, এই যে কারেন্ট বাম থেকে ঢুকে ডানে যাচ্ছে, সো প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস দিয়ে দিলাম। দেখো একটু কি আসতেছে, -20। লুপ 1 এ যদি চালাই, -20, এই যে -20 প্লাস 1 ইন্টু I1, মনে রাখো এখানে কারেন্ট কিন্তু তাইলে মিলি অ্যাম্পিয়ারে আসবে, কারণ কিলো ওহমের রোধ, রাইট? প্লাস 0.7 প্লাস 0.7 ইজ ইকুয়াল টু 0 আসতেছে, রাইট? এই যে এদিক থেকে গেছি -20 প্লাস 1 ইন্টু I, তারপর আবার প্লাস 0.7 হয়ে 0। সো আলটিমেটলি এখান থেকে I1 এর একটা মান পাচ্ছি, কত আসে সেটা একটু দেখি। আমাদের চলে আসবে হইলো গিয়ে 19.3 মিলি অ্যাম্পিয়ার। এবার লুপ 2 তে একটু চালাই, লুপ 2 তে যদি চালাই, দেখো একটু কি আসতেছে। লুপ 2 তে চালাইলে তার মানে কিন্তু এই যে এখান থেকে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। ওকে, সো এই বরাবর যদি যাই আমি, দেখো -0.7 প্লাস 0.47 I3, সাথে চলে আসতেছে কত? প্লাস 0.7। এই যে এখান থেকে শুরু করছি, -0.7 প্রথমে পাইছি, তারপর এসে এখানে প্লাস 0.47 I3, দেন এখানে এসে প্লাস 0.7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা সলভ করে ফেললে I3 এর মান আসতেছে 0। এই যে 0 মিলি অ্যাম্পিয়ার আসলো, দ্যাট মিনস I3 যদি 0 হয়, তার মানে কিন্তু ওই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছে না। দ্যাট মিনস এই যে এখানে এটা ধরছিলাম, এই অ্যাজাম্পশনটা ভুল, ঠিক আছে? এই অ্যাজাম্পশনটা আমার ভুল হয়েছে। তার মানে এই ডায়োডটা অন নাই, অন আছে কেবলমাত্র ওইখানের ওই ডায়োডটা। সো ওইটা যদি অন থাকে, ওই ডায়োডটা যদি অন থাকে, তাইলে এখান থেকে একটু চিন্তা করে দেখো ভি আউট এর মান কত হবে। এটা ডিরেক্টলি এখানে কানেক্টেড, ঠিক আছে? তো ডিরেক্টলি কানেক্টেড, ভি আউট এর মান কিন্তু হয়ে যাবে VOUT2, যেটা বলছে, যেহেতু আর কি ওইখানে এটা পাইছি, সো VOUT2 ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। কারণ এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, চোখ বন্ধ করে, কারণ আমি এখান থেকে বলতেছি ডায়োড 2 অফ, 2 ইজ সরি, ডায়োড 2 ইজ অফ, ডায়োড 2 আসলে অনই নেই। তাহলে এবার তুমি চিন্তা করো, VOUT1 এ তাইলে থাকবে কি খালি? আমি যদি এভাবে করে আঁকি, বাকি সার্কিটটা দেখতে আসলে কেমন হইতেছে? বাকি সার্কিটটার অবস্থা দাঁড়াচ্ছে এরকম, এই যে জাস্ট এখানে একটা 20 ভোল্ট 1K, ওকে, আর ফাইনালি এই যে এখানে একটা 0.7 ভোল্ট, দ্যাটস ইট। এই হলো আমার সার্কিট। এখানে একটাই আই, এই একটা ডায়োডই ওপেন হইছে, তাইলে এখানে কত আসতেছে? এটা যদি 20 ভোল্ট হয়, আমার এখানে চলে আসতেছে হইলো গিয়ে তোমার আই ইজ ইকুয়াল টু চলে আসবে তোমার 20, এভাবে করি, 20 - 0.7 ডিভাইডেড বাই 1, সো 19.3
মিলি অ্যাম্পিয়ার। ওকে, 19.3 মিলি অ্যাম্পিয়ার। আর এখানে তাইলে ওই যে ভি আউট ওয়ান যেটা ছিল, ভি আউট ওয়ানটা তাইলে এই পয়েন্টের ভোল্টেজ এটার রেসপেক্টে, রাইট? এটার রেসপেক্টে। সো এই দুই মাথার বিভব পার্থক্য কত আসলে বলো তো? ভি আউট ওয়ান যেটা, ভি আউট ওয়ান জাস্ট চিন্তা করো, এখান থেকে এখানের বিভব পার্থক্য 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। সো এইটুক ঠিক আছে, আর কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই, সুন্দর মতো আনসার বাইর হয়ে গেল। সো তিনটা জিনিসই বের হয়ে গেছে। কারেন্ট কত? 19.3 মিলি অ্যাম্পিয়ার, ডায়োড 2 অফ আছে, ডায়োড 1 অন আছে, দ্যাটস ইট। এটাই কিন্তু তোমার আনসার, এটাই তোমার কাছে জানতে চাইছে। সো আই গেস এই যে পুরা লেকচারটাতে আমরা ডায়োডের অঙ্ক সহ বাকি যা যা জিনিসপত্র পড়ছি, ডায়োডকে কিভাবে সার্কিটে প্রেজেন্ট করব বা লজিক সার্কিটের প্রবলেমগুলো কিভাবে আমরা স্টেপ ওয়াইজ সলভ করে গিয়ে সিম্পলিফাই করে নিতে পারি, আশা করি এই সব কয়টা জিনিস তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এবং এই যে দুইটা লেকচারে আমরা যা যা জিনিসপত্র শিখাইলাম, যদি একটু মনোযোগ দিয়ে তোমরা আসলে ক্লাসগুলো করে থাকো, তাহলে আমার বিশ্বাস তোমাদের ইলেকট্রনিক্স রিলেটেড যা যা ভীতি ছিল, যেটা আমি প্রথম ক্লাসে বলছিলাম আর কি ইলেকট্রনিক্সের, যে তোমাদের অনেকেরই আসলে এই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে স্ট্রাগল করতে হয়, এই স্ট্রাগলগুলো কিন্তু কমে যাওয়া উচিত। তো সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবাই অনেক অনেক ভালো করে পুরা যে সিলেবাসটা আছে সিলেবাসটার প্রিপারেশন নিছো। আবার দেখা হবে হয়তো অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা সময়। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি। আমার নাম সব্যসাচী চক্রবর্তী শ্রেষ্ঠ, আর 2 লেকচারে এই প্রথমবার নাম বললাম। তো এই আর কি, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।